হ্যালো, ওয়েলকাম টু ইজিপি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইজিপিতে টেন্ডার ডকুমেন্ট তৈরি করা যায়। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে ইজিপিতে কিভাবে টেন্ডার নোটিশ তৈরি করা যায়। যাই হোক, এই ভিডিওতে আমি দেখাবো যে টেন্ডার ডকুমেন্ট বা টেন্ডার বা প্রপোজাল ডকুমেন্ট কীভাবে তৈরি করা যায়, সেটা আমি আপনাদের এ টু জেড একটু দেখাবো। একটা বিষয় হলো যে টেন্ডার ডকুমেন্ট প্রিপারেশন, এটা হলো প্রিভিউইং এন্টিটি যে ইউজার তার কাজ। ফলে এখানে ইজিপিতে এই টেন্ডার বা প্রপোজাল ডকুমেন্ট তৈরি করতে হলে প্রিভিউইং এন্টিটি হিসাবে লগ ইন করতে হবে। যাই হোক, আমি প্রিভিউইং এন্টিটি হিসেবে লগ ইন করে আমি দেখি কিভাবে টেন্ডার ডকুমেন্ট তৈরি করা যায়, এটা এই ভিডিওতে দেখব। আমি ইজিপিতে লগ ইন পেজে আসছি। এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে বুকিং এন্টিটির ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। আমি তাহলে বুকিং এন্টিটি হিসেবে লগ ইন করলাম। এরপরে আমি যে টেন্ডারে কাজ করব সেই টেন্ডারটা যেতে হলে আমাকে এই টেন্ডার মেনুতে যেতে হবে। টেন্ডার মেনুর থেকে মাই টেন্ডার এই সাব মেনুতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমার টেন্ডারটা এই আন্ডার প্রিপারেশন এই ট্যাবে থাকবে। তো এখান থেকে আমি ড্যাশবোর্ড, এই টেন্ডার ড্যাশবোর্ডে যাব। এই টেন্ডার ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে টেন্ডার ড্যাশবোর্ডে আসার পরে এর আগে আমি কাজ করেছি নোটিশে, এখন আমি কাজ করব বেসিক্যালি এই ডকুমেন্ট ট্যাব এখানে। সো আমি এই ট্যাবে ক্লিক করতেছি। টেন্ডার ডকুমেন্ট ট্যাবে একটু নিচের দিকে আসলে দেখবেন কি এখানে সেকশন নাম্বার লেখা আছে, মোট 6টা সেকশন। টেন্ডার ডকুমেন্টের এই 6টি সেকশনের মধ্যে প্রথমটা হলো ইনস্ট্রাকশন টু টেন্ডারার, টেন্ডার ডাটা শিট, জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস, তারপরে লাস্টে হলো ড্রয়িংস। এই মোট 6টা সেকশন। এই 6টা সেকশন এর মধ্যে 2টা সেকশনে কোনো কিছু করণীয় নাই, ওটা আগের থেকে প্রিডিফাইন্ড। বেসিক্যালি ম্যানুয়াল প্রসেসের মতোই প্রথম সেকশন আর তৃতীয় সেকশন, এই প্রথম সেকশন আর তৃতীয় সেকশন এগুলো ফিক্সড। একটা জিনিস খেয়াল করেন, এখানে কোনো এডিট বাটন নাই, শুধু ভিউ বাটন আছে। পরটা এডিট বা ভিউ, তারপরটা ভিউ, তারপর এটা এডিট বা ভিউ। তার মানে যেগুলো শুধু ভিউ বাটন আছে, ভিউ লিঙ্ক আছে, এগুলোতে আসলে করণীয় কিছু নাই। তার মানে এই 1 নম্বর সেকশন আর হলো এই 3 নম্বর সেকশন, এখানে করণীয় কিছু নাই। বাকি 2, তারপর হলো 4, 5 আর হলো 6, এই 4টা সেকশনে মোট আমাদের কাজ করতে হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ডে জাস্ট ওইগুলো একটু নিয়ে আসছি যে ডকুমেন্ট ট্যাবের আন্ডারে 6টা সেকশন আছে আমার। সেই 6টা সেকশনের প্রথম সেকশন হলো ইনস্ট্রাকশন টু টেন্ডারার, পরটা টেন্ডার ডাটা শিট, তারপরে জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস, লাস্টে ড্রয়িং। এখানে দেখেন 1 নম্বর আর 3 নম্বর রেড কালার, এখানে কিছু করণীয় নাই, এখানে আমাদের কিছু করতে হবে না। শুধু 2, তারপর হলো 4, 5, 6 এই কটা সেকশনে আমাদের কাজ করে টেন্ডার ডকুমেন্ট তৈরি করতে হবে। যাই হোক, তাহলে আমি একটু এগিয়ে দেখি কীভাবে এইগুলো কাজগুলো সম্পন্ন করা যায়। আমি একটু ইজিপিতে ফিরে যাই। প্রথম সেকশন হলো ইনস্ট্রাকশন টু টেন্ডারার। জাস্ট একটু দেখি, জাস্ট চোখটা বোলায় নেওয়ার জন্য ভিউ বাটনে ভিউ লিঙ্কে ক্লিক করলাম। ভিউ লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখেন আরও অনেকগুলো সাব সেকশন আছে। 1 নম্বরের এতে জেনারেল সেকশন, 2 নম্বরের তারপরে 2 নম্বর আছে আপনার বি ই টেন্ডার ডকুমেন্ট, সি এরপর আপনার ক্রাইটেরিয়া কোয়ালিফাইড ক্রাইটেরিয়া, ডিতে আছে টেন্ডার প্রিপারেশান, ইতে আছে টেন্ডার সাবমিশন। এগুলো বেসিক্যালি দেখেন কোনো কিছুইতেই চেঞ্জ করার কিছু নয়, শুধু এখানে ভিউ লিঙ্ক আছে। সে আমি কোনটাতে লিঙ্কে ক্লিক করে একটু দেখি আর কি। আমি প্রথমটাতে ক্লিক করি জেনারেল। তো এখানে আপনার ওই জেনারেল সংক্রান্ত কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো চেঞ্জ করার
কোনো পারমিশন নেই। আমি একটু গো ব্যাক করি। গো ব্যাক করে আমি সরাসরি ডকুমেন্টের সেকশানে চলে আসছি। যাই হোক, তো এখান থেকে আমি টেন্ডার ডাটা শিট 2 নম্বর সেকশন এখানে কাজ করব। তাহলে এখানে কাজ করতে হলে আমাকে এই এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে আমি এডিট লিঙ্কে ক্লিক করি। এডিট লিঙ্কে ক্লিক করার পরে বেসিক্যালি এটা হলো টেন্ডার টিডিএস টেন্ডার ডাটা শিট এর ড্যাশবোর্ড আসলো। এখানে আবার অনেকগুলো সাবসেকশন আছে, সাবসেকশন 1 2 3 4 5 এবং 6 পর্যন্ত আছে। তো প্রতিটা সেকশনে কিছু না কিছু চেঞ্জ করে এডিট করে সম্পন্ন করতে হবে। তো আমি প্রথম সেকশনটা দেখি। সরি, এগুলো প্রথম সাবসেকশন। প্রথম সাবসেকশনে আছে এ জেনারেল। তো আমি এটা এই লিঙ্ক এডিট লিঙ্কে ক্লিক করে জেনারেলে ঢুকি। জেনারেল মধ্যে আসলে এখানে প্রথম আছে স্কোপ অফ টেন্ডার। এই প্রথমে স্কোপ অফ টেন্ডারের ভিতরে 1.1 বলছে যে আপনার দ্য প্রকিউরিং এন্টিটি নেমড ইন দ্য ডাটা শিট হিয়ার আফটার রিফার টু অ্যাজ দ্য পিই। বেসিক্যালি এখানে আমার টেন্ডার যে পিই তাকে তার অ্যাড্রেস নাম সহ এইগুলো উল্লেখ করতে হবে। শুধু লেখা থাকে পিই, আমি বাকিটুকু লিখছি পিই যেটুকু লেখা থাকে বাকিটুকু আমি লিখছি আর কি। যে আপনার এখানে পিকে তার নাম, তারপরে তার অফিস অ্যাড্রেস, ঠিকানা, এগুলো আমি লিখেছি। এরপরে নিচের দিকে আসছে যে নেম অ্যান্ড আইডেন্টিফিকেশান নাম্বার অফ দ্য টেন্ডার আর এখানে জাস্ট ওই টেন্ডারের যে নামটা ওইটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমার টেন্ডার বা লট কতগুলো এখানে জাস্ট বলে দিতে হবে আর কি, কতগুলো লট সেটা বলে দিতে হবে আর কি। তো আমি এখানে বলে দিচ্ছি বেসিক্যালি এখানে তাহলে পি এটার নাম বা তার এবং তার অ্যাড্রেস সহ। এরপরে হলো টেন্ডারের নামটা কি এবং টেন্ডারের নাম বা আইডেন্টিফিকেশনটা কী হবে। এরপরে কতটা লট আছে সেটা উল্লেখ করতে হবে। আমি তাহলে উল্লেখ করলাম। উল্লেখ করার পরে এই প্রথম সেকশন আমার কাজ হয়ে গেলে এরপরে এখানে আপডেট টিডিএস ডিটেলস এই বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম এবং এটা দেখাচ্ছে আপডেটেড সাকসেসফুলি। এবার ওকে দিতে হবে। এরপরে সেকেন্ড আসছে আপনার স্কোপ অফ ফান্ড। এখানে স্কোপ অফ ফান্ডে আমার যেহেতু গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমি জিওবি দিয়ে দিছি। দিয়ে এরপরে জাস্ট আপডেটে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলাম। তারপর এটাতে আসছে হলো আপনার কোনো ডেভেলপমেন্ট পার্টনার আছে কি না। যেহেতু নাই আমি এটা নান দিয়ে দিছি। নান দিয়ে আপডেট এই বাটনে ক্লিক করছি। ক্লিক করে বা ওকে ক্লিক করব। তারপরে এলিজিবল টেন্ডারার্স এখান থেকে আমি বলছি যে টেন্ডারার্স ফ্রম দ্য ফলোয়িং কান্ট্রিজ আর নট এলিজিবল, সেটা হলো ইসরায়েল, এটা বলে দেওয়া হয়েছে। এটা দিয়ে তারপরে আপনার আপডেট, তারপরে আপনার এলিজিবল গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস। এখানে একই কথা আর কি, যে গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস ফ্রম ইসরায়েল ইজ নট এলিজিবল। তার মানে এলিজিবল থেকে কেউ এই টেন্ডারে পার্টিসিপেটও করতে পারবে না এই উপরের ক্লজ অনুসারে। আর এই ক্লজ অনুসারে হলো ইসরায়েলের কোনো প্রোডাক্টও এই টেন্ডারে সাবমিট করা যাবে না, তাহলে সে এলিজিবল হবে না। এগুলো দিয়ে এরপরে আপডেট টিডিএস। ওকে, সবগুলো ইন্ডিভিজুয়ালি সেভ করার পরে ফাইনালি এসে এখানে আপডেট অল ক্লজেস এই বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করে সবগুলো সেভ করতে হবে। আমি ক্লিক করলাম। তাহলে এখানে সেভ আপডেটেড সাকসেসফুলি মেসেজ দেখাচ্ছে, আমার সেভ হয়ে গেল। এরপর আমি পরের সেকশনে যাই। তাহলে আমার এই সাবসেকশন 1 জেনারেল এটা আমার হয়ে গেল। এরপরে ই টেন্ডার ডকুমেন্ট এটা আমাকে ম্যানিপুলেট করতে হলে এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। একইভাবে ক্লিক করলাম। এই সেকশন থেকে আপনার ক্লারিফিকেশন অফ টেন্ডার ডকুমেন্ট, এখানে অ্যালাউড টু পোস্ট কোয়ালিফিকেশান, এখানে কবে মানে কত তারিখ পর্যন্ত
কোয়ালিফিকেশান কত তারিখ পর্যন্ত ক্লারিফিকেশনের জন্য পোস্ট করতে পারবে টেন্ডারটা, সেই তারিখটা দিতে হবে। এই তারিখটা হবে বেসিক্যালি আপনার টেন্ডার নোটিশে কিন্তু একটা তারিখ দেওয়া আছে যে লাস্ট ডে অফ প্রিবিড মিটিং, প্রি টেন্ডার মিটিং, বলে ওই তারিখটা হবে বেসিক্যালি এই তারিখটা। যাই হোক, এরপরে আমি পরেরটাতে আসি। এরপরে আমি এখানে আমরা কোনো প্রি টেন্ডার মিটিং করবো না, এই জন্য আমি বলছি যে প্রি টেন্ডার মিটিং শ্যাল নট বি হেল্ড। এখানে যদিও তারিখ দেওয়া আছে কিন্তু আমি আসলে করব না, এবং টেন্ডার নোটিশেও কনফিগার করা আছে যে টেন্ডার প্রি টেন্ডার মিটিং হবে না। যাই হোক, তো এখানে এটা দেওয়া শুধু আপনার ওই আগের নোটিশ অনুসারে দেওয়া, এবং এখানে আমি বলে দিছি যে হবে না। তারপরে যেহেতু এখানে আমি কোনো প্রি টেন্ডার মিটিং করব না, এই জন্য আমি তারিখ স্টার্টিং তারিখও দেবো না। চাইলে দিতে পারি আপনার ওই নোটিশ অনুসারে, বাট এগুলো ম্যান্ডেটরি না আর কি। যাই হোক, সবগুলো আপনার চাহিদা মোতাবেক আপনি যদি প্রি টেন্ডার মিটিং রাখতে চান, সেক্ষেত্রে উপর থেকে এই যে লাস্ট প্রি টেন্ডার মিটিংয়ের লাস্ট ডে কবে সেটা এখানে বসাতে হবে, প্লাস এখানে অ্যালাউড লেখা দেবেন, এবং এখানে প্রি টেন্ডার মিটিং শুরু কবে সেটা দিতে হবে, সেটা তারিখ দিতে হবে। এইগুলো দিয়ে এরপরে আপডেট অল এই লিঙ্কে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম এবং মেসেজ দিল সাকসেসফুল, ওকে দিলাম। এরপরে আমি গো ব্যাক করে আমার টিডিএসের ড্যাশবোর্ডে যাই। তাহলে আমার এ সেকশন আর বি সেকশন হয়ে গেল। এরপরে আসছে আমার সি সেকশন, কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া। এটা একইভাবে আমাকে এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে যাই, এখানে মূলত দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা আছে আপনার এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, আর সেকেন্ড হলো ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া। তো এখানে 15 এতে দেখেন লেখা আছে মিনিমাম নাম্বার অফ ইয়ার্স অফ জেনারেল এক্সপিরিয়েন্স, এগুলো একটা, আর দুই হলো স্পেসিফিক এক্সপিরিয়েন্স অফ স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ সাপ্লাই অ্যান্ড সিমিলার গুডস। তারপর সিতে হলো এ মিনিমাম সাপ্লাই অ্যান্ড অর প্রোডাকশন ক্যাপাসিটি অফ গুডস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য টিডিএস। যাই হোক, তো আমরা এখানে আমাদের চাহিদা অনুসারে আমরা এখানে বলে দিচ্ছি যে মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সিমিলার 3টা কাজ এর কন্ট্রাক্ট সাকসেসফুলি করতে পারছে, এবং তার অ্যাটলিস্ট 2টাতে 1 কোটি করে টাকা, মানে কন্ট্রাক্ট ভ্যালু 1 কোটি টাকা, এরকম আমরা একটা কন্ডিশন বলে দিছি এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়াতে। এরপরে লাস্টে আর একটা ক্লজ আছে যেখানে হলো দ্য স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ সাপ্লাই অফ সিমিলার গুডস অফ মিনিমাম, ধরেন আমরা এখান থেকে মিনিমাম এখানে আছে বলে দিলাম 2টা, আন্ডার দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কন্ট্রাক্টসে 5টা। তারপরে এখানে কন্ট্রাক্ট ইন লাস্ট 5 ইয়ার্স আমি বলে দিলাম, লাস্ট 5 ইয়ার্স। তার মানে লাস্ট 5 ইয়ার্সে 5টা কন্ট্রাক্টের মধ্যে মিনিমাম 2টাতে সিমিলার গুড সাপ্লাই দেওয়ার এক্সপিরিয়েন্স আমরা চেয়েছি আর কি। এরপরে নিচে আরেকটা আছে যে দ্য মিনিমাম সাপ্লাই অ্যান্ড অর প্রোডাকশান ক্যাপাসিটি এবং গুডিজ, এটা আমার বেসিক্যালি দরকার নেই, আমি এখানে সরাসরি নাম লিখে দিতে পারি। আমি তো উপরে সব কিছু বলেই দিছি, ফলে এখানে আমার ওরকম কিছু দরকার নেই। তাহলে আমার এই সাবসেকশনটা শেষ হয়ে গেল। এরপরে এখান থেকে আমার এই আপডেটে এখানে ক্লিক করতে হবে। এরপরে আসছে আপনার ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া। আমরা বলছি যে টেন্ডারার বা বিডার তার মিনিমাম 5 কোটি টাকার ব্যাংক সলভেন্সি থাকতে হবে আর কি। এখানে এই ক্লজে আমরা বলে দিছি। আপনাদের চাহিদা বা টেন্ডারের মোতাবেক আপনাদের যেরকম দরকার সেরকম, ধরেন আমার এটা প্রায় 1 কোটি টাকার টেন্ডার, ফলে আমি বলছি যে ব্যাংক সলভেন্সি 5 কোটি টাকা থাকতে হবে। এটা আসলে বেসিক্যালি যে প্রক্রিয়া এন্টিটি তার এনশিওর হওয়ার জন্য যে এখানে একমাত্র ভালো যার টাকা পয়সা আছে সেই জন্য আসে। তাহলে আমার এই 2টা সেকশন দেওয়া গেলে এরপরে আমাকে এই যে লাস্টে আপডেট অল এই লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক করে সব আপডেট করতে হবে।
তাহলে আমি আপডেট করতেছি। আপডেট হয়ে গেলো। এরপর আমি একটু গো ব্যাক করি। তাহলে আমার সাবসেকশন 1 2 3 এটা হয়ে গেলো। এরপরে আসি টেন্ডার প্রিপারেশন। এই সাবসেকশনে যেতে হবে। এখানে এডিট লিঙ্কে ক্লিক করি। এখানে কন্টেন্ট অফ ই টেন্ডার কী দিতে হবে ই টেন্ডারের সাথে। এখানে অবশ্য কিছু ডিফল্ট থাকে, আরও কিছু চাইলে আমরা অ্যাড করে দিয়েছি। এক হচ্ছে ভ্যাট ট্রেড লাইসেন্স, তারপর আপডেটেড ট্যাক্স, আপডেটেড টিন সার্টিফিকেট, আপডেটেড ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ব্যাঙ্ক সলভেন্সি ইত্যাদি ইত্যাদি। লাস্টে আমরা কিছু অ্যাড করে দিয়েছি লিস্ট অফ ব্রাঞ্চেস অফ অল ডিভিশন অ্যান্ড হেডকোয়ার্টার উইথ কন্ট্যাক্ট ডিটেলস। মানে এই বিট করার সাথে সাথে তার কতগুলো ব্রাঞ্চ আছে সকল ডিভিশনে এগুলো দিতে হবে। এবার লিস্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যাভেলেবেল অ্যাট ডিভিশন হেডকোয়ার্টার, এগুলো আমাদের দিয়ে দিতে হবে আর কি। জায়গাগুলো দিয়ে দিল। এবার আপনাদের যদি আরও কিছু চাহিদা থাকে বা আপনাদের মতো চাহিদা এখানে জাস্ট লিখে দিয়ে দেবেন আর কি। যাই, এরপরে এটা আপডেট করতে হবে। আপডেট করলাম। পরেরটাতে আসে আপনার টেন্ডার প্রাইস। এখানে বেসিক্যালি সে জানতে চাইছে যে কতগুলো লট বাই লট। আমার বেসিক্যালি যেটা একটা লট, আমি শুধু লিখে দিয়েছি সিঙ্গেল লট। এরপরে আপডেট করতে হবে। তারপরে এখানে স্পেয়ার পার্টস, আর এখানে বেসিক্যালি আমাদের রেকর্ড থাকবে, জন্য আমি রেকর্ড দিয়ে দিলাম। এরপরে স্পেয়ার পার্টটা কতদিন ফাংশন হতে হবে, এখানে আমরা টাইম দিয়ে দিলাম সে 30 দিন, মানে হলো 1 মাস, 30 ডেজ। এটা শেষ হয়ে গেলো। পরের সেকশনে আসি। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে প্রতিটা সেকশন এডিট করে অবশ্যই আপডেট, মানে ওর ইমিডিয়েট নিচে যে বাটন থাকবে আর কি আপডেট, সেটা অবশ্যই ক্লিক করতে হবে, তা নাহলে কিন্তু সেভ হবে না। আমি বেসিক্যালি করতেছি, কিন্তু কিছু জিনিস আপনাদের ওই ভিডিওতে উঠাচ্ছি না, যাতে ভিডিওটা একটু শর্ট হয় আর কি। এরপরে নিচে আসে ম্যানুফ্যাকচারিং অথরাইজেশন লেটার দরকার কিনা, আমরা বলছি দরকার। তারপর লাস্টে হলো এরপরটা হলো যে আপনার সেলস, এরপরে কি আফটার সেলস সার্ভিস কি দরকার কিনা, আমি বলছি দরকার। এরপরে ভ্যালিডিটি অফ টেন্ডারার 90 ডেজ। বেসিক্যালি এটা কিন্তু আপনার 60 দিন থেকে 100 দিন হয়ে থাকে। তো এটা যার আপনি আপনার মতো করে 90 ডেজ বা ইভেন 120 দিন পর্যন্ত দিতে পারবেন। আমাদের এখানে প্রয়োজন অনুসারে আমি 90 ডেজ দিয়ে রাখছি। যাই হোক, তারপরে এখানে টেন্ডার সিকিউরিটি কত টাকা হবে সেটা, মানে টেন্ডার দেওয়ার সময় সে সিকিউরিটি মানে কত টাকা দেবে সেটা এখান থেকে দিতে হবে। টেন্ডার সিকিউরিটি বেসিক্যালি এখানে কিন্তু 2.5% বা 3% মতো হয়ে থাকে আর কি, 3% বেশি হওয়া যাবে না। তো সেই হিসাবে আমরা এখানে 3 লাখ টাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের কন্ট্রাক্ট টেন্ডার ভ্যালুটা আমাদের এস্টিমেটেড প্রাইস 1 কোটি টাকা মতো। তো সেটার 3% হলো 3 লাখ টাকা দিয়ে দিচ্ছি। এরপরে নিচে আসছে যে টেন্ডার সিকিউরিটি ইন পার্সেন্টেজ, বেসিক্যালি এটা হবে, এখানে আমি 2% দিয়ে দিচ্ছি। তাহলে আমার সব আইটেমগুলোই দেওয়া হয়ে গেলো। এরপরে আমি ফাইনালি এই আপডেট অল ক্লিক করবো, এবং অবশ্যই এটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে কোনোটা স্পেসিফিক একটা চেঞ্জ করলে তার নিচে যে আপডেট বাটন আছে এটা অবশ্যই ক্লিক করে আপডেট করে নিতে হবে, এবং ফাইনালি আপডেট অল এই লিঙ্কে এই বাটনে ক্লিক করে সবগুলো আপডেট করে নিতে হবে। যাক, আমি আপডেট করে নিচ্ছি। আমার আপডেট হয়ে গেলো। এবার আমি গো ব্যাক করি। এরপর আসছে টেন্ডার প্রিপারেশন আমার হয়ে গেলো। এবার টেন্ডার সাবমিশন কীভাবে আমি রেডি করার জন্য এডিট বাটনে এডিট লিঙ্কে ক্লিক করতেছি। এখানে শুধু একটা বিষয় যে ডেডলাইন অফ লজমেন্ট অফ ই টেন্ডার, মানে হলো এই টেন্ডারটা কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত আপনার এই ইজিবিতে থাকবে আর কি, মানে যেটার মধ্যে টেন্ডার ক্রয় বা সাবমিশন করা যাবে আর কি। তো এখানে আমাদের লাস্ট ডে হচ্ছে আপনার 15 জানুয়ারি 2017, এবং সময় দিয়ে দিছি একটা, তার মানে হলো এই 15 জানুয়ারি 2017 একটা মধ্যে 1টা পর্যন্ত এই টেন্ডারটা লাইভে থাকবে আর কি।
তাহলে আমি এটা চেঞ্জ করে আপডেটে ক্লিক করলাম, তারপরে আমি সেভে আপডেট অল এই ক্লোজে ক্লিক করে আমি সেভ করে নিচ্ছি। আপডেট হয়ে গেল। এরপর আমি গো ব্যাক করি। এরপর ফাইনালি আরেকটা সেকশন আছে কন্ট্যাক্ট অ্যাওয়ার্ড, এটাও আমি চেঞ্জ করতে হলে এডিট বাটন এডিট লিঙ্কে ক্লিক করি। এখানে একটা বিষয় হলো যে পি ইজ রাইট টু ভ্যারি কোয়ান্টিটি, মানে পি চাইলে কোয়ান্টিটি, একজন যখন কন্ট্যাক্ট অ্যাওয়ার্ড হবে তখন সে পি চাইলে কন্ট্যাক্ট কোয়ান্টিটি বা ইভেন প্রাইসও একটু কম বেশি করতে পারে। এবং এখানে বলা আছে যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ কোয়ান্টিটিস পার আইটেমে ম্যাক্সিমাম 20% পি বাড়াতে পারবে এবং ম্যাক্সিমাম সে 10% ডিক্রিজ করতে পারবে আর কি। এখানে শুধু হলো আপনার কোয়ান্টিটি, সে কতটুকু বাড়াতে বা কমাতে পারবে, প্রাইসটা না বেসিক্যালি। সো এখানে পি কন্ট্যাক্ট অ্যাওয়ার্ডের সময় চাইলে 10% কোয়ান্টিটি বাড়াতে পারে, আবার 10% কোয়ান্টিটি কমাতে পারে। এটা এখানে অপশনটা দিয়ে দেওয়া হলো। এবার লাস্টে হলো যে যখন কন্ট্যাক্ট অ্যাওয়ার্ড করা হবে সে কতটুকু পারফরমেন্স সিকিউরিটি জমা দেবে সেটা আমরা বলে দিচ্ছি 10%। ইউজুয়ালি 10%ই হয়ে থাকে সাধারণত, তো আমরা 10% বলে দিচ্ছি। বলে যাক আমরা এখানে সবই আপডেট করে নিলাম। এরপরে আপডেট অলে লিঙ্কে ক্লিক করে সব আপডেট করে নিচ্ছি। তাহলে আপডেট হয়ে গেলো। এরপরে আমি গো ব্যাক করে ব্যাকে যাই। তাহলে এটা কিন্তু আমার সেকশন 2 এর ভিতরে মানে টেন্ডার ডেটা শিট। এটার মধ্যে সব সেকশনগুলো আমি রেডি করে ফেললাম। একটা বিষয় হলো যে আপনার এই টেন্ডার ডকুমেন্টটা আপনার যতক্ষণ না পর্যন্ত হোপ অনুমোদন করবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এখানে এডিট এবং ভিউ এই দুটা লিঙ্কে থাকবে। অনুমোদন হয়ে গেলে আর ততক্ষণ পর্যন্ত এই টেন্ডার ডাটা শিট বা যে কোনো সেকশনে যে কোনো তথ্য চেঞ্জ করা যাবে। তবে একবার অনুমোদন হয়ে গেলে টেন্ডার ডকুমেন্ট এবং টেন্ডার নোটিশ অনুমোদন হয়ে গেলে তারপরে কিন্তু আর চাইলেও চেঞ্জ করা যাবে না। তখন শুধু সময়ের অপেক্ষা থাকবে কখন লাইভ হবে, যে সময়টা দিয়ে দিতে হবে যে অমুক সময় লাইভ হবে, সেই সময়টাই ওটা লাইভে চলে যাবে। ফলে হোপের কাছে পাঠানোর আগে অবশ্যই আপনারা একটু কেয়ারফুল দরকার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। ভিউ লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে তারপরে অনুমোদন করবেন। যাক আমার পরে সেকশনে যাই। আমি গো ব্যাক করে আবার যেখানে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোতে যাই। তাহলে আমার টেন্ডার ডেটা শিট এটা হলো সেকশন 2, এটা কাজ শেষ। গো ব্যাক করি। এরপর একটু নিচের দিকে যাই। আমার এই 2 নম্বর টেন্ডার ডাটা শিট সেকশন এটা কিন্তু হয়ে গেল। এরপরে আসি পরের সেকশনে। 3 নম্বর দেখেন জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট। এখানে কিছু করণীয় নাই, শুধু দেখতে পাবেন নাকি। আমি ক্লিক করে ভিউ করে দেখে নিতে পারি। এখানেও কয়েকটা সাবসেকশন আছে 4টা। এখানে ভিউ ক্লিক করে দেখে নেওয়া যেতে পারে সেকশনে কী আছে। জায়গাগুলো দেখার দরকার যেহেতু কিছু করণীয় নয়, দেখতে পারেন সবাই প্রয়োজন অনুসারে কী আছে দেখে নিলেন আর কি। আমি একটু গো ব্যাক করি, আবার গো ব্যাক। এরপরে এখানে আমি এখন যাব হলো 4 নম্বর সেকশনে। 4 নম্বর সেকশনে পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট। এখানকার এই এডিট লিঙ্কে ক্লিক করব। এডিট লিঙ্ক ক্লিক করি। এই পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট এখানে আবার 4টা সাবসেকশন আছে। এইগুলো দেখতে বা চেঞ্জ করতে হলে এডিট করতে হবে, এডিট লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে আবার আরও কিছু সাবসেকশন আছে, যেমন একটা আছে ডেফিনেশন পিই মিন হলো এখানে বলে দিতে হবে যে পিই ইজ নাম, তারপরে হলো প্রজেক্ট ডিরেক্টর এবং ঠিকানা, অফিস ঠিকানা। এটা আপনার মতো করে আপনি লিখে পরে আপডেট করে নেবেন। তারপরটা আছে আপনার সাইট মিন দ্য পয়েন্ট অফ ডেলিভারি। এখানে কোথায় আমার এই ডেলিভারি মালামালগুলো ডেলিভারি দিতে হবে সেগুলো আমরা লিস্ট করে দিচ্ছি আর কি। বেসিক্যালি এখানে আরও কিছু আছে, আমি লিস্ট পরে করব। আমি জাস্ট আপনাদের দেখা দিচ্ছি একটু। এখানে যদি একটাই পয়েন্ট হয় ডেলিভারি পয়েন্ট, সেক্ষেত্রে শুধু এখানে লেখা দিলেন যে কোথায়, জাস্ট এখানে
কেটে লিখে দিলেন যে কোথায় ডেলিভারি দেবে আর কি, একটা পয়েন্ট একটা অ্যাড্রেস। যেহেতু অনেকগুলো পয়েন্টে ডেলিভারি করতে হবে, মানে অনেকগুলো অ্যাড্রেসে ডেলিভারি করতে হবে, এই জন্য এখানে আমরা চার্ট আকারে করে দিচ্ছি আর কি, যে এসব পয়েন্টে পয়েন্টে ডেলিভারি করতে হবে। এরপরে যদি আরও কোনো ডকুমেন্ট দিতে চাই যেটা টেন্ডার বা বিডার দরকার আছে, যে সেই ডকুমেন্ট অনুসরণ করতে, তাহলে আমি এখানে সেই ডকুমেন্টটা ডাউনলোড করে দেবো। আমার কোনো কিছু দরকার নেই, এই জন্য আমি দিচ্ছি না। এরপরে প্রতিটার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, আলাদা আলাদাভাবে আপডেটে ক্লিক করতে হবে, ক্লিক করে ফাইনালি আপডেট অল ক্লজেস এই লিঙ্কে ক্লিক করতে হবে। আমি ক্লিক করতেছি, ক্লিক করে সব আপডেট করি, তাহলে আমার আপডেট হয়ে গেলো। এরপরে গো ব্যাক করি, আমার তাহলে 1 নম্বর সাবসেকশনটা চেঞ্জ করা হয়ে গেলে 2 নম্বর সাবসেকশনে যাই। এই সাবসেকশনে এখানে বেসিক্যালি পি এর ফুল অ্যাড্রেস, যেমন পি নোটিসেস দ্য পি ডিটেলস শ্যাল বি, এখানে অ্যাটেনশন পি এর ফুল ডিটেলস প্লাস তার ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে যাবে। একইভাবে সাপ্লায়াররাও তারা এই ফরম্যাটে তাদের তথ্যটা দেবে আর কি, সাপ্লায়ার মানে বিডার। এগুলো তাহলে এখন শুধু টেন্ডার বা যেহেতু পি টেন্ডার ডকুমেন্ট তৈরি করতেছে, সে শুধু তার তথ্য দিল। এরপরে যখন বিডাররা বিড করবে বা টেন্ডার সাবমিট করবে, তখন তাদের ডকুমেন্ট তারাও ডকুমেন্টে এই ফরম্যাটে তাদের তথ্যগুলো দিয়ে দেবে। এরপরে লাস্টে আসছে স্কোপ অফ সাপ্লাই, মানে কোথায় কোথায় আমার সাপ্লাই দিতে হবে। সাপ্লাইটা অবশ্য আমি আগে বলে দিছি, এর আগে এটা লিস্ট দিয়ে বলে দিছি আর কি। যাক, তাহলে আমার এখানে দেওয়া হয়ে গেলো। এরপরে তাহলে আমি আপডেট অন দিয়ে আপডেট করি, তাহলে আপডেট হয়ে গেল দেখা যায়। সেকশন 1 এবং 2 আমার আপডেট হয়ে গেলো। এবার সেকশন 3-তে যাই, সাবসেকশন বেসিক্যালি। এই সাবসেকশনটা একটু অনেক বড়। প্রথমে আছে আপনার প্যাকিং অ্যান্ড ডকুমেন্টস। তো এখানে যখন আপনার যে বিডার উইন হবে, ওনার হবে, সে মানে বিডটা উইন করবে, সে যখন মালামালগুলো ডেলিভারি দেবে, সে প্যাকেটের গায়ে কী কী লেখা থাকবে সেখানে এখানে উল্লেখ করে দেবে। যেমন দ্য আউটার প্যাকিং মে বি ক্লিয়ারলি মার্ক অন at least 4 sides as follow, মানে আপনার প্যাকেটের 4 দিকেই এটা লেখা থাকতে হবে, যে নেম অফ পি, নেম অফ সাপ্লায়ার, কন্ট্যাক্ট ডেসক্রিপশন, তারপর হলো আপনার ফাইনাল ডেস্টিনেশন, গ্রস ওয়েট, এরকম কিছু জিনিসপত্র। মানে প্যাকেটের বেসিক্যালি এখানে আপনার প্রয়োজন অনুসারে প্যাকেটের তারা যে প্যাকেটগুলো ডেলিভারি করবে, সেই প্যাকেটের গায়ে কী লেখা থাকবে, কয় দিকে লেখা থাকবে, এটা উল্লেখ করতে হবে আর কি। আর সেকেন্ড সেকশন আসছে আপনার ডেলিভারি ডকুমেন্ট, যখন মালামাল দিবে তার সাথে কী কী ডকুমেন্ট ডেলিভারি করতে হবে সেইগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে কন্ট্রাক্ট প্রাইস, এটা আসলে দরকার নেই, পরেরটাতে যাই। এখানে বলছে যে গুডসের যে প্রাইস তার সাথে রিলেটেড সার্ভিস থাকবে। যেমন ধরেন একটা কম্পিউটার, আমরা যখন কম্পিউটার চাইছি, ইউপিএস চাইছি, প্রিন্টার চাইছি, তারপর হলো এইগুলো যখন দিবে তারা, সে কম্পিউটারটা সেট করে দিয়ে যাবে। কম্পিউটারটা তারা উইন্ডোজ দিবে এবং প্রয়োজনীয় সফটওয়্যার তারা ইনস্টল করে দেবে আর কি, তারপর প্রিন্টার ঠিক করে দেবে, ইউপিএস লাগাই দেবে। এগুলো সার্ভিসের মধ্যে পড়ে, কিন্তু ওটার জন্য আমরা কোনো এক্সট্রা পে করবো না। এই জন্য আমরা এখানে শুধু বলে দেবো যে শ্যাল নট বি the related service performed, এখানে হবে shall not be adjustable, তার মানে সে আমাকে ওই সার্ভিসের জন্য কোনো চার্জ করতে পারবে না, কোনো প্রাইস আমার কাছে চাইতে পারবে না আর কি। এটা এখান থেকে বলে দিতে হবে। যদি আপনার সার্ভিসের জন্য আলাদাভাবে টাকা ধরা থাকে এবং তাহলে গুডসের পাশাপাশি আপনার সার্ভিসের টাকাটাও অ্যাডজাস্ট এখান থেকে বলে দিতে পারেন, শ্যাল বি অ্যাডজাস্টেবল। যেমন ধরুন সে কেউ যদি একটা সার্ভার দিয়ে দেয়, সে সার্ভার সাথে কিন্তু সার্ভার কনফিগারেশন বা আরও অনেক কিছু থাকতে পারে আর কি, ইনস্টলেশনের ব্যাপার সেও থাকতে পারে।
যদি সার্ভার এর প্রাইস ধরা হয় আর সার্ভার রিলেটেড সার্ভিস, যেমন রিলেটেড সার্ভিস হতে পারে ইনস্টলেশন বা সফটওয়্যারগুলো দেওয়া বা কনফিগারেশন, এগুলো হচ্ছে রিলেটেড সার্ভিস। আপনি যদি শুধু টাকা ধরা থাকে যে শুধু সার্ভারের জন্য হচ্ছে উদাহরণস্বরূপ 20 লাখ টাকা, কিন্তু এটা ইনস্টলেশন কনফিগারেশন এর জন্য কোনো টাকা ধরা নেই, তার মানে তখন ওই আমার ওই সার্ভিসের জন্য সে বিডার যে ওনার বিডটা উইন করবে সে কিন্তু কোনো চার্জ নিতে পারবে না, এবং এখান থেকে জাস্ট বলা থাকবে যে ওই চার্জটা অ্যাডজাস্ট করা যাবে না। কিন্তু এমন হয় যে যদি আপনার সার্ভারের জন্য 20 লাখ টাকা ধরা আছে এবং ওইটা ইনস্টলেশন বা আনুষঙ্গিক কনফিগারেশন এই জন্য আরও 2 লাখ টাকা ধরা আছে, তাহলে ওখানে অ্যাডজাস্টেবল দিয়ে দেবেন আর কি। যাই হোক, এরপরে টার্মস অফ পেমেন্ট, তার মানে এখানে থেকে বলতে হবে যে তাকে কীভাবে আমরা পেমেন্টটা দিব আর কি, কত দিনে দেবো, একবারে দিব নাকি ভেঙে ভেঙে দিব এবং তা কীভাবে দিব সেটা বেসিক্যালি এই যে এখানে আমাদের বলে দিতে হবে আর কি। ভেঙে ভেঙে দিলে কোন সময় কত পার্সেন্ট দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে আছে আপনার যে যখন বিডার মানে হলো এখানে কন্ট্রাক্ট যে অ্যাওয়ার্ড হয়েছে, যে কন্ট্রাক্টটা পেয়েছে সে, তো এখানে সে ইনভয়েস দেওয়ার পরে কতদিনের মধ্যে টাকাটা দিতে হবে আর কি, সেই সময়টা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরেরটা আসছি, এটা হচ্ছে আপনার পেমেন্ট দিলে যদি পিই সময় মতো টাকা না দেয় তাহলে সে এখানে কত পার্সেন্ট টাকা মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট টাকা দিতে হবে আর কি, সে মানে এখানে দিন উল্লেখ করতে হবে যে কতদিনের মধ্যে যদি সে এতদিন পরে পি টাকা দেয় তাহলে তাকে ইন্টারেস্ট দিতে হবে, এবং ইন্টারেস্টটা কী হারে দিতে হবে তার এখানে রেটটা উল্লেখ করে দিতে হবে আর কি। ফলে ভবিষ্যতে যদি টাকা পি যে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড হয়েছে, কন্ট্রাক্ট পেয়েছে, ডেলিভারি দিচ্ছে মালামাল, তাকে যদি টাকা দিতে দেরি হয় সে এই ডকুমেন্ট অনুসারে কিন্তু পির কাছ থেকে ইন্টারেস্ট আদায় করে নিতে পারবে। এরপর হলো ইন্সপেকশন অ্যান্ড টেস্ট, মালামাল ডেলিভারি হওয়ার পরে কী কী ধরনের টেস্ট বা টাইম বা প্লেস কোথায় দিবে এইগুলো তাকে বলে দিতে হবে। আপনার কোন গুডসের কী ধরনের টাইপ, কী কী ধরনের টেস্ট, কী কী ধরনের রিপোর্ট আমার হলে আমি বুঝবো যে সে আমার মালামাল ঠিক মতো ডেলিভারি দিয়েছে, সেগুলো এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে ওয়ারেন্টি, যে সে আমাকে কতদিন ওয়ারেন্টি দিবে সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। আমরা যেরকম দিচ্ছি 1 ইয়ার পার্টস অ্যান্ড লেবার। এরপরটা আসছে আপনার যখন সাপ্লায়ার মালামাল দিবে যদি কোনো ডিফেক্ট পাওয়া যায় সেই ডিফেক্টটা কতদিনের মধ্যে পিকে ঠিক করে দিতে হবে, সেই নাম্বার অফ ডে এখানে দিয়ে দিতে হবে। তারপর আপনার লিকুইডিটি ড্যামেজ, যদি লিকুইডিটি ড্যামেজ হয় সেক্ষেত্রে কী ধরনের রেটে ডেলিভারি প্রাইস দিতে হবে আর কি, সেটা এখানে উল্লেখ করতে হবে। সবগুলো দিয়ে প্রতিটা ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার এই প্রতিটা ডকুমেন্ট বা চেঞ্জের ক্ষেত্রে নিচেই যে আপডেট বাটন আছে সেখানে ক্লিক করতে হবে, তারপর ফাইনালি আপডেট অল এই বাটনে ক্লিক করতে হবে। দেখ আমি সবই আপডেট করছি এবং এটা আপডেট করতেছি, তাহলে আমার আপডেট হয়ে গেল। এবার আমি একটু গো ব্যাক করি, তাহলে আমার 1 2 3 এই সাবসেকশনগুলো চেঞ্জ করা হলো, এবং আমার লাস্ট সেকশন 4 নম্বর সেকশন সাবসেকশন, এটা আমি দেখি। এই সেকশনে যদি কখনো কেস কাছারি বা মালামাল ঠিক মতো দিচ্ছে না বা পিইউ টাকা দিতে ঝামেলা করতে যায়, যে কোনোটা করতে পারে আর কি, সেক্ষেত্রে আপনার একটা ডিসপিউট যখন হবে সেই ডিসপিউটের ক্ষেত্রে এখানে কোন বেসিক্যালি কে এক্সিকিউটর কে থাকবে তার নাম দিতে হবে, এবং এক্সিকিউটরকে নিয়োগ করি বা অথরিটি তার তথ্য এখান থেকে দিতে হবে। এরপর লাস্টে এখানে আসতে আপনার আরবিট্রেশন শ্যাল টেক প্লেস ইন, সালিশ বা মিটিং কোথায় হবে সেটা এখানে উল্লেখ করতে হবে আর কি, নাম এবং অ্যাড্রেস সহ সবগুলো তাহলে দেওয়ার পরে আমাকে আপডেট প্রতিটার ক্ষেত্রে একইভাবে আপডেট, তারপরে আপডেট অল
এখানে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেভ করার পরে আমি গো ব্যাক করি, তাহলে আমার এই সবগুলো সেকশনটা কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেল। এখন একটা বিষয় আমি এর আগে বলেছি, আবার একটু বলি যে এই ডকুমেন্টটা যতক্ষণ না পর্যন্ত এই প্রকিউং এন্টিটি কমপ্লিট করে হোপকে দিবে, হোপ অনুমোদন করবে, হোপ অনুমোদন করার আগ পর্যন্ত বা হোপের কাছে দেওয়ার আগ পর্যন্ত প্রকিউং এন্টিটি কিন্তু এডিট লিঙ্কে ক্লিক করে করে যে কোনোটা যে কোনো সময় চেঞ্জ করতে পারে আর কি। কিন্তু একবার অনুমোদন হয়ে গেলে তারপরে কিন্তু আর এই কোনো তথ্যই চেঞ্জ করা যাবে না, তখন শুধু এখানে ভিউ লিঙ্ক থাকবে, শুধু ভিউ লিঙ্ক থাকবে, কোনো এডিট লিঙ্ক থাকবে না। তার মানে হলো এডিট করা যাবে না। যাক, আমি এই সেকশন শেষ হয়ে গেলো। এবার এটা আছে পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্যাক্ট। এবার পরের সেকশনে যাই, একটু গো ব্যাক করি, গো ব্যাক করতেছি। তাহলে আমার 2 নম্বর এবং 4 নম্বর সেকশন, 2 নম্বর সেকশন ছিল আপনার টেন্ডার ডাটা শিট, আর 4 নম্বর সেকশন ছিল আপনার পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্যাক্ট। এই দুইটা আমার চেঞ্জ করা হয়ে গেল। তো একইভাবে আমি যেটা বলছি যে এখানে একটা বিষয় খেয়াল করেন যে এডিট আছে, এডিট ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ মানে হোপ এই ডকুমেন্টটা অ্যাপ্রুভ করা আগ পর্যন্ত এখানে এডিট বাটন থাকবে। তার মানে যে কোনো সময় চেঞ্জ করা যাবে, অনুমোদন হয়ে যাওয়ার পরে আর চেঞ্জ করা যাবে না। দেখ, এরপরে 5 নম্বর সেকশনে আসি টেন্ডার অ্যান্ড কন্ট্যাক্ট ফর্ম। এখানে 3টা ফর্ম অলরেডি দিয়ে দেওয়া আছে, PG3.1, PG3.2 আর PG3.4। এছাড়া যদি আরও কোনো ফর্ম লাগে আমরা এই যে এখানে নিউ ফর্ম প্রিপারেশন এখান থেকে তৈরি করে নেওয়া যেতে পারে। যাক, আমাদের এগুলোতে হয়ে যাচ্ছে, ফলে আমাদের আর লাগবে না। তো প্রথমটা দেখি PG3.1, এটা এখানে আছে ই টেন্ডার সাবমিশন লেটার। ই টেন্ডার সাবমিশন লেটারটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে যে ফর্ম ড্যাশবোর্ড এই লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্ম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে ফিল আপ দ্য টেবিল এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ফিল আপ দ্য টেবিল লিঙ্কে ক্লিক করার পরে ওই টেবিলের ডিটেলসে আসলো। এসে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে বেসিক্যালি যে এই টেন্ডার সাবমিশন লেটার সেটাই এখানে ইজিপি থেকে সরাসরি কিছু আগের থেকে কিছু প্রিফিল করা আছে। তো এটা বেসিক্যালি টেন্ডারের রেসপন্স, মানে যে বিড করবে সে এখান থেকে সে এটা ফিল আপ করবে। তো এটা জাস্ট দেখে আপনার যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে করলেন, না করলে শুধু সেভ লিঙ্কে ক্লিক করে বেরিয়ে চলে আসলে হবে। আমি সেভ করতেছি। ওকে, তাহলে আমার সেভ হয়ে গেল। আমি আবার ব্যাকে যাই, টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট, গো ব্যাক। আমি তাহলে 5 নম্বর সেকশনের প্রথম ফর্ম 1-এর প্রথমটা PG3.1 এটা আমি করে ফেলছি। এখন PG3.2 এটাতে আমি যাই, ফর্ম ড্যাশবোর্ড এই লিঙ্কে ক্লিক করব। এখানে 2টা টেবিল আছে, একটা হচ্ছে আপনার লিটিগেশন হিস্টোরি, একটা হলো আপনার কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ টেন্ডারার। লিটিগেশনটা যাই, এখানে এসে যে আমি একটা সেকশন তৈরি করা আছে অলরেডি। তো এখানে শুধু একইভাবে সেভ ক্লিক করব। এখানে যারা টেন্ডারে পার্টিসিপেট করবে তাদের কোনো যদি লিটিগেশন মানে কোনো কেস মামলা মোকদ্দমা থেকে থাকে তাহলে সে এটা এখানে এন্ট্রি করবে। এখানে দেখেন এটা কিন্তু টেন্ডারের রেসপন্স, এখানে পির কিছু নাই, শুধু জাস্ট সেভ। ওকে, সেকেন্ড হলো কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ টেন্ডারার, এটাতে ফিল আপ দ্য টেবিল এই লিঙ্কে ক্লিক করি। এখানে টেবিলের নাম দেখেন কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ টেন্ডারার। এখানে কিন্তু আমাকে বলে দিতে হবে যে তার কী কী লাগবে, যেমন নাম্বার অফ ইয়ার্স অফ জেনারেল এক্সপিরিয়েন্স, তারপরে নাম্বার অফ কমপ্লিটেড সাপ্লাই অফ কন্ট্রাক্ট অফ সিমিলার গুডস, এরপরে ভ্যালু অফ কন্ট্রাক্ট, রেট অফ কন্ট্রাক্ট। এগুলো আমরা জাস্ট অ্যাড করে দিছি। এছাড়া যদি আরও দরকার হয় সেক্ষেত্রে যেখানে উপরে অ্যাড রো আছে এই অ্যাড রোতে ক্লিক করলে নিচের দিকে একটা রো অ্যাড হয়ে যাবে। এখানে ধরেন 2.5 দিয়ে এখানে আপনার তথ্যগুলো লিখে দিতে হবে আর কি, এবং সেটা সাইজ কতটুকু হবে, মানি হবে নাকি ড্রপ ডাউন হবে নাকি লিঙ্ক হবে নাকি ডেট হবে এটা বলে দিতে হবে। যাই হোক,
তো আমার বেসিক্যালি দরকার নেই, আমি এটা তাহলে আমি ডিলিট করার জন্য এই টিক মার্কে ক্লিক করে এখানে টিক দিতে হবে এবং উপরে ডিলিট রো, এই রোতে ডিলিট রো এই লিঙ্কে এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে নিচের রোটা ডিলিট হয়ে গেল। যাই হোক, এভাবে আপনার এক বা একাধিক রো অ্যাডও করা যায়, আবার আপনি চাইলে যদি কোনো রোটা আননেসেসারি হয় সেক্ষেত্রে জাস্ট এখানে টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দিয়ে ডিলিট এই বাটনে ক্লিক করলে রোটা ডিলিট করতে হবে। ফাইনালি আমাকে এটা সেভ করতে হবে, সেভ করলে ওটা তখন এই টেবিলটা সেভ হয়ে গেল। আমি তাহলে গো ব্যাক করি, তাহলে আমার PG3-2 এটাও আমার ফিল আপ করা হয়ে গেল। আমি আবার গো ব্যাক করি, তাহলে আমার সেকশন 5 টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্ম এইগুলোতে আমি কাজ করতেছিলাম। PG3-1 PG3-2 এইগুলো কাজ হয়ে গেলো। এরপরে লাস্টে আসছে স্পেসিফিক টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস। এটা বেসিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যে মালামাল চাচ্ছি তার স্পেসিফিকেশান যেখানে দেয় সেটা এই ফর্মটা। তো এখানে স্পেসিফিকেশান আমাকে দিতে হলে আমাকে কীভাবে ফর্ম ড্যাশবোর্ড এই লিঙ্কে ক্লিক করতে হবে, তারপরে এই ড্যাশবোর্ডে এখান থেকে কীভাবে ফিল আপ দ্য টেবিলস এই লিঙ্কে ক্লিক করতে হবে। ফিল আপ দ্য টেবিল লিঙ্কে ক্লিক করার পরে আমাকে টেবিল ফিল আপ করার পেজে নিয়ে আসলো। এখান থেকে আমরা একটা ব্র্যান্ড ডেস্কটপ কম্পিউটার, তারপরে তার টেকনিক্যাল স্পেসিফিকেশান কী হবে উল্লেখ করে দিয়েছি। এরপর হলো আপনার টেস্ট কী হবে, টেস্ট রিপোর্ট কী হবে এবং কোথায় টেস্ট করতে হবে সেটা উল্লেখ করতে হবে এখানে। তারপর হলো এখানে বাকিটুকু কিছুই করার নেই। তারপরে সেকেন্ড রোতে এখানে দেখেন একটা বিষয় হলো কি যে আপনার সিরিয়াল নাম্বার, তারপর আমার আইটেম নেম, এরপরে স্পেসিফিকেশান, এরপর টেস্ট রিপোর্ট কী হবে বা কোথায় হবে ওটা আমাকে উল্লেখ করতে হবে। তো একইভাবে আমার জাস্ট 5টা আইটেম ছিল, 4টা আইটেম বেসিক্যালি। আমি এটা একটু আননেসেসারি অ্যাড হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই, 5 নম্বরটা লাগবে না। এটা তাহলে চেকবক্স চেক করে এবার ডিলিট রো এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখানে চাইলে কিন্তু আরও এক বা একাধিক রো অ্যাড রো এখানে ক্লিক করে অ্যাড করা যায়। এর আগে একটা টেন্ডার করেছি, আমাদের প্রায় 50টা আইটেম ছিল আর কি। তার মানে এখানে আমার 50টা রো অ্যাড করতে হয়েছে। সেখানে প্রতিটার ক্ষেত্রে আইটেমের নাম, স্পেসিফিকেশান এবং কোথায় ডেলিভারি করবে সেটা। যাই হোক, আমি এটা দিয়ে দিই, কিন্তু এখানে আমার ওটা অত লাগতেছে না, এই জন্য আমি 4টা আইটেম লাগতেছে, 4টা আইটেম রেখে বাকিটা ডিলিট করে দিই। তাহলে আমি এখানে সেভ করলাম। ওকে, আমার তাহলে টেবিল ফিল আপ করা হয়ে গেলো। বেসিক্যালি এই টেবিলে টেকনিক্যাল টেবিলে তো বেসিক্যালি আপনার টেন্ডারের আপনারা কী চাচ্ছেন সেই আইটেমগুলো এখানে আসবে, তার স্পেসিফিকেশান এবং তার টেস্ট রিপোর্ট কী হবে এইগুলো উল্লেখ করতে হবে। দেখ আমি এবার গো ব্যাক যাই, তাহলে আমার সেকশন 5 এটা আমার শেষ হয়ে গেল। সরি, সেকশন 5-এর ফর্ম অন এটা শেষ হয়ে গেলো। এখন ফর্ম 2-তে আসছে, দেখেন এখানে প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর গুডস। তারপর হলো সেকেন্ডটা হলো এটা 3A PG3A, এরপর হচ্ছে PG3B, এটা আপনার প্রাইস অ্যান্ড ডেলিভারি রিলেটেড সার্ভিস। বেসিক্যালি উপরে যে মালামালগুলো দেওয়া হয়েছে স্পেসিফিকেশান, এইগুলো টেন্ডার বা বিডার কী তথ্য আমার টেন্ডার সাথে আমার চাহিদার সাথে কী তারা কী দেবে সেগুলো উল্লেখ করবে। আর এখানে আমার প্রতিটা আইটেম এখানে উল্লেখ করতে হবে। আমি একটু ভিতরে যাই, তাহলে দেখলে বুঝবেন। আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করে ফিল আপ দ্য টেবিল। এরপরে এখানে একইভাবে আমার ওই 4টা আইটেম অ্যাড করা আছে। তো এখানে বিষয় খেয়াল করেন, এখানে মানি দেওয়া আছে, এটা অটো দেওয়া আছে আর কি। যেহেতু এটা প্রাইসের মানে প্রতিটা গুডসের প্রাইস কত হবে এটা
টেন্ডার বা কনসালট্যান্ট যে পার্টিসিপেট করবে আর কি, সে ফিল আপ করবে। ধরেন আমার ইটস এ ডেস্কটপ ব্র্যান্ড, আমার লাগবে হলো 125টা, এবং এখানে আমি বলে দিছি যে আপনার কত দিনের মধ্যে ডেলিভারি করতে হবে, 90 দিন, এবং কোথায় ডেলিভারি করতে হবে অ্যাজ পার লিস্ট। এর আগে একটা লিস্ট করেছিলাম যে কোথায় কয়টা কম্পিউটার কীভাবে ডেলিভারি করতে হবে, একটা লিস্ট করেছিলাম। সেই লিস্টটা এখানে আমি জাস্ট রেফারেন্স দিয়ে দিচ্ছি অ্যাজ পার লিস্ট। আর এরপরে হলো বাকিটুকু যে টেন্ডারার বা বিডার, সে বাম পাশে এইটুকু দেখতে পাবে, ডান পাশে এদিকে তার একটা লেখার বক্স বা ঘর থাকবে, সেখানে শুধু সে ইউনিট প্রাইস দিয়ে দেবে আর কি। সেটার জন্য বেসিক্যালি আমার তার মানে কি প্রতিটার জন্য ইউনিট প্রাইস সে কত দেবে এটা তাকে মানে এটার জন্য আর কি এই ফর্মটা। এখানে একইভাবে এক বা একাধিক রো অ্যাডও করা যায়, এক বা একাধিক রো চাইলে ডিলিটও করা যায়। যাই হোক, তো আমার এটা আমাকে আছে, আমি সেভ দিই। সেভ হয়ে গেলে পর আমি পরের আবার একটু ব্যাকে যাই। এবার নিচের দিকে আমার তাহলে প্রতিটা আইটেমের জন্য প্রাইস কত হবে সেটার টেবিলটা আমি ফিল আপ করলাম। একইভাবে প্রতিটা আইটেমের জন্য রিলেটেড সার্ভিস, যেমন ইনস্টলেশন বা কনফিগারেশন, এইগুলো আর কি, এগুলোও কিন্তু আমাকে ওই একইভাবে এটার মতো করেই এটাও 3A এর মতো করে 3Bটা আমাকে পূরণ করতে হবে। তার ফর্ম ড্যাশবোর্ডে যাই, এখান থেকে ফিল আপ দ্য টেবিলস, ফিল আপ দ্য টেবিলে এখানে এসে আমি একইভাবে আমার ওই আইটেমগুলো অ্যাড করছি। অ্যাড করে এখানে ইউনিটতে বলছি অ্যাজ পার লিস্ট 90 ডেজ কোয়ান্টিটি, এখানে জাস্ট অ্যাড করে রাখলাম আর কি। সেভ দিই। যতগুলো আইটেম আমার আছে ঠিক একইভাবে এখানে ততগুলো আইটেমের রিলেটেড সার্ভিসের জন্য অ্যাড করতে হবে। কিন্তু এই রিলেটেড সার্ভিসের জন্য আমার প্রাইস যোগ হবে কি না এটা পরবর্তীতে দেখাবো আর কি। আমি সেভ করি, সেভ হয়ে গেল। এরপরে আমি আবার একটু ব্যাকে যাই। তাহলে আমার ফর্ম সেকশন 5 যেখানে ছিল আপনার টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্ম, এখানে মূল বিষয় হলো আমার টেকনিক্যাল স্পেসিফিকেশান, এই সেকশনটা PG3-4 এই সেকশনটা, আর হলো এই PG3 3A আর PG3-3B, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই টেকনিক্যাল সেকশনে আমি আমার চাহিদা আমি বলে দিছি। তো এখানে তারা কি দেবে, মানে বিডাররা কি দেবে সেটা উল্লেখ করবে। তারপরে ফর্ম 2 এখানে প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউলে আমি আমার কী কী আইটেম নেব, কতগুলো নেব, সেগুলো আমি বলে দিয়েছি। বিডাররা এই ফর্মে কত প্রাইস ইউনিট প্রাইস দিবে সেটা উল্লেখ করবে আর কি। একইভাবে প্রাইস, ডেলিভারি অ্যান্ড শিডিউল, এই রিলেটেড সার্ভিস যদি আমার লাগে তাহলে আমার সেগুলো উল্লেখ করতে হবে। তাহলে আমি সেগুলো উল্লেখ করছি। কিন্তু এখানে একটা বিষয় হলো যে আপনি তো শুধু প্রাইসের প্রোডাক্টের জন্য প্রাইস রাখতেছেন, কিন্তু ওগুলোর কোনো সার্ভিসের জন্য আপনি প্রাইস দিবেন না, ভ্যালু দেবেন না। লাইক একটা কম্পিউটার কিনছেন, কম্পিউটারে আপনি শুধু কম্পিউটার টাকাটাই দিবেন, কম্পিউটার সেট করে দেওয়া, ইনস্টল করে দেওয়া, ভিতরে এইগুলোর জন্য কোনো টাকা দেবেন না। সেটা একটু পরে দেখাচ্ছে আর কি। ওটা বেসিক্যালি এই যে এখানে আছে গ্রান্ট সামারি, এই যে এখানে আছে গ্রান্ট সামারি। এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে ওই দুটা সেকশনে আছে, প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর গুডস 3A, আর আছে প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর রিলেটেড সার্ভিস 3B। তো এইটা এখন যদি আমি যেটা একটু আগে বলতেছিলাম যে আমার কম্পিউটার ধরা আছে, তার জন্য টাকা ধরা আছে, কিন্তু ওইটার জন্য সার্ভিস বা কনফিগারেশন বা ইনস্টলেশন ওটার জন্য কোনো টাকা ধরা নাই, সেক্ষেত্রে শুধু এইটা টিকবক্স হবে। আর যদি না আমার দুটাতেই টাকা ধরা আছে, আমার কম্পিউটার টাকাও দিব, প্লাস তার কনফিগারেশন যদি থাকে বা তার ইনস্টলেশন যদি থাকে সেটা তো প্রাইস দেবো, সেক্ষেত্রে আমাকে এটাও টিকবক্স দিতে হবে। তারপরে লাস্টে এখানে এসে এটাতেও আমাকে টিক মার্ক করে দিতে হবে আর কি। যাই হোক, আমার যেহেতু প্রোডাক্টের প্রাইস দেবো, গুডসের প্রাইস দেবো, আমি সার্ভিসেস নেব কিন্তু প্রাইস দেবো না, সেক্ষেত্রে আমরা এটা তুলে দেবো, দিয়ে জাস্ট
এডিটে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে তখন এই যে এখানে শুধু একটা দেখতেছেন যে এখানে প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর গুডস, ওইটাই শুধু হবে এবং লাস্টে টোটাল থাকবে আর কি। তার মানে হলো একটু ব্যাকে যায় দেখায়, এই যে দেখেন আপনার ফর্ম 2-তে প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর গুডস আর প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর রিলেটেড সার্ভিস। তার মানে যদি তারা এখানে কোনো প্রাইস দেয়, তারা যদি এখানকার যদি জন্য কোনো প্রাইস দেয় ওই প্রতিটা আইটেমের ক্ষেত্রে, সে আইটেম কিন্তু যোগ হবে না, শুধু এই আইটেমের জন্য এখানে যে আইটেমগুলো দিছি এই আইটেমে যে প্রাইস দিবে শুধু সেইগুলোই যোগ হবে। কারণ আমি এই গ্র্যান্ড সামারি এখানে আমি বলে দিছি যে আমি কোন কোন প্রাইসটা আমার কাউন্ট করবে আর কি। শুধু আমি যে এটা বলছি, সরি শুধু এটাই বলছি, এটা কিন্তু আমি টিক মার্ক দেইনি। তার মানে যদি বিডার এই রিলেটেড সার্ভিসের জন্য যদি কোনো প্রাইস দিয়েও থাকে, এন্ট্রি করে থাকে, সেগুলো কিন্তু আমার ওই টোটাল প্রাইসের সাথে যোগ হবে না, শুধু এই প্রাইসটাই দেখাবে। তাহলে আমার সেকশন 5 টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্ম এটা আমার অ্যাড করা হয়ে গেল। তারপর লাস্টে এখানে আছে ড্রয়িং। আমি অলরেডি একটা ড্রয়িং আপলোড করেছি, আপলোড কীভাবে করে সেটাও দেখায়। জাস্ট এই আপলোড 6 সেকশানে আপলোড যে লিঙ্ক আছে এখানে ক্লিক করলে এখানে কোন ডকুমেন্ট আপলোড করবেন সেটা দিবেন, দিয়ে ওই ডকুমেন্টের নামটা কি, সে এখানে আমি একটা নামটা দিয়ে দিতে হবে, দিয়ে আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপলোড হয়ে যায়। এখানে একটা দেখাচ্ছে, চাইলে আরও এক বা একাধিক আপলোড করা যাক। আমি করবো না, আমি অলরেডি আপলোড করে দিছি, ফলে আমার আর এখানে আপডেট করার কিছু নেই। আমি ব্যাকে যাই। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একটা বিষয় একটু বলি আর কি, যেটা হলো দেখেন শুধু বলে অ্যাকসেপ্টেবল টাইপ জেপিজি আর জেপিজি অথবা পিএনজি, বিএমপি, জিপ, তার মানে শুধু ইমেজ, তারপর হলো এক্সেল ফাইল, ডকুমেন্ট, পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, জিপ, রার, এইগুলো শুধু আপলোড করা যাবে। এরপরে অন্য কোনো ডকুমেন্ট যেমন শুধু টিএক্সটি ফাইল, নোটপ্যাড, ওইগুলো কোনো ফাইল এখানে অ্যাড করা যাবে না। যাক, তাহলে আমি একটু গো ব্যাক যাই, গো ব্যাকে ক্লিক করি। তাহলে এই সেকশন 6 এই ড্রয়িংস, এই সেকশানে আমরা এই আপলোড লিঙ্ক ফলো করে এক বা একাধিক ড্রয়িং আপলোড করতে পারি, যেটা বেটাররা দেখতে পারে আর কি। তাহলে আমরা মোটামুটি এই 1 থেকে 6 সেকশানগুলো দেখলাম, এবং 1 থেকে 6 সেকশনের মধ্যে শুধু ইনস্ট্রাকশন টু টেন্ডারার এবং জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এই দুইটা সেকশনে আমাদের কোনো কাজ নেই। বাকি 4টা সেকশন, টেন্ডার ডাটা শিট, পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এরপরে টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্মস, তারপর ড্রয়িং, এই 4টা সেকশনে বেসিক্যালি সকল কাজ। এবং একটা বিষয় আবার বলি যে যতক্ষণ না পর্যন্ত এই ডকুমেন্টটা হোপ অনুমোদন করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই এডিট বাটন লিঙ্কগুলো থেকে যাবে আর কি। এবং ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো সময় যে কোনো চেঞ্জটা আমি অ্যাড করে নিতে পারবো। যখন হোপ অনুমোদন করে দেবে তারপরে এই এডিট লিঙ্কগুলো থাকবে না, প্লাস শুধু ভিউ লিঙ্ক থাকবে। একইভাবে এখানে ফর্ম ড্যাশবোর্ডে গেলে শুধু তখন শুধু এই ফিল আপ দ্য টেবিল থাকবে না, শুধু ভিউ টেবিল, ম্যাট্রিক্স, এই লিঙ্কগুলো থাকবে আর কি। তো এখানে মেন যেটা হলো যে আপনার টেন্ডার ডাটা শিট, তারপর হলো পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এরপরে টেন্ডার, এই দুটা আপনার টেন্ডার ডাটা শিট আর পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এটা বেসিক্যালি সবাই মিলে জিলে বসে অফিসিয়ালি অনুমোদন করে তারপরে এখানে এন্ট্রি করতে হবে আর কি।
বা করতে হয়, আমরা যেরকম করেছি অফিসিয়ালি সব কিছু কোনটা কী হবে অনুমোদন নিয়ে তারপরে এখানে এন্ট্রি করেছি। আর এখানে কী কী আইটেম লাগবে সেগুলো তো চাহিদা অনুসারে থাকবে আর কি। তারপরে এখানে প্রাইসের দুইটা সেকশন আছে, এক হলো আপনার গুডসের প্রাইস আর এক হলো রিলেটেড সার্ভিসের প্রাইস। এই প্রাইসের মধ্যে আপনি যদি দুটা প্রাইসই রাখতে চান তাহলে এই আপনার গ্র্যান্ড সামারিতে গিয়ে দুটাতে টিক বক্স দিয়ে দিতে হবে। আর যদি না শুধু গুডসের প্রাইস থাকবে, সার্ভিসের জন্য কোনো প্রাইস ধরা নেই আপনার বা দেবেন না, সেক্ষেত্রে গ্র্যান্ড সামারিতে গিয়ে শুধু এই গুডসের প্রাইসে টিক মার্ক দিয়ে সেভ দিতে হবে আর কি। তাহলে এই টেন্ডার ডকুমেন্টের সেকশনগুলো দেখলাম আর কি এই ভিডিওতে। এরপরে ভিডিওগুলোতে আমি দেখাবো যে কীভাবে ইভ্যালুয়েশন কমিটি ফর্ম করা যায় এবং ওপেনিং কমিটি ফর্ম করা যায় এবং ফাইনালি কীভাবে হোপ সেগুলো অনুমোদন করে। এই পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো আপনাদেরকে দেখাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি একটা অনুরোধ করবো যে এই চ্যানেলে আপনারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে যদি এর আরও ভিডিওগুলো ফিউচারে পেতে চান, সাবস্ক্রাইব করলে আপনাদের এই ভিডিওগুলো অটোমেটিকলি আপনাদের ইমেলে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।